চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত 2, চিকিৎসাধীন 3 জনের অবস্থাও সংকটাপন্ন। মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে 2 গ্রুপের ঘণ্টাব্যাপী সংঘর্ষ। রাজশাহী বিভাগে বিএনপির ভোটের হার বাড়লেও কমেছে আসন। আগের তুলনায় ভালো করেছে জামায়াত। চুয়াডাঙ্গার 2টি আসনে প্রত্যাশা পূরণ হয়নি ধানের শীষের। ঋতুরাজের আগমনে চারদিকে রঙের ছোঁয়া, শীতের জীর্ণতা ঠেলে গাছে গাছে নতুন কুড়ি। সুনামগঞ্জের শিমুল বাগানে বসন্ত বরণ উৎসব। সবাইকে আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি মশির অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের ককটেল তৈরির সময় বিস্ফোরণে প্রাণ গেছে 2 জনের, আহত হয়েছেন 3 জন। ভোরে সদরের ফাটাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় স্থানীয় মোহাম্মদ কামাল কালামের বাড়িতে ককটেল তৈরি করছিল কয়েকজন, আর এই সময় হঠাৎই ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলেই প্রাণ হারান 2 জন, গুরুতর আহত হন বজলুর রহমান মিনহাজ এবং শুভ নামের 3 জন। বিকট শব্দ শুনে সেখানে গিয়ে আহতদের উদ্ধার করেন স্থানীয়রা। আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেলে নেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও বিজিবি। স্থানীয়রা জানান, বিস্ফোরণে হতাহতরা জুলাই আন্দোলনের আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। বোম ডিসপোজাল ইউনিট তাদেরকে সংবাদ দেওয়া হয়েছে, তারা এসে ঘটনাস্থল দেখবেন এবং আরও কোনো অবিস্ফোরিত ককটেল বা তার সরঞ্জামাদি আছে কিনা সেটা দেখে তারপরে আমরা মৃতদেহ যে আইনানুগ কাজ সেটা সম্পন্ন করব। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। জুয়েল, নিহতদের পরিচয় জানা গেছে কিনা, আর এখন পর্যন্ত সেখানকার সার্বিক অবস্থা কি জানতে চাই আপনার মাধ্যমে? অনেক এখন পর্যন্ত মানে নিহত যে 2 জন আছেন তাদের পরিচয় কিন্তু পুলিশ শনাক্ত করতে পারেননি। তারা যেটি বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে, সিআইডির ক্রাইম সিন এখানে ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং যেটা বলতে চাই যে ফরেনসিক যে টিম আছে তারা যখন আসবেন হয়তো তারা আসলেই তাদের পরিচয় শনাক্ত করতে পারবেন, এই ধরনের তারা কথা বলছেন। এবং যেহেতু ঘটনাস্থলে এখনও মানে আলামতগুলো পড়ে রয়েছে, ক্রাইম সিন আসলেও ফরেনসিক না আসা পর্যন্ত বা বোম ডিসপোজাল ইউনিট যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই শনাক্ত করা সম্ভব হচ্ছে না। আর এখন পর্যন্ত এই যে কালামের যে বাড়ি, তিনি কিন্তু নির্মাণ শ্রমিক, তিনি ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করেন। তার ভাই দুলাল মূলত যে লোকজনগুলোকে নিয়ে এই ঘরের মধ্যে এই বোমা তৈরি করছিলেন, তিনি কিন্তু পলাতক রয়েছেন, বা বাড়ির পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছেন তারা সকলেই কিন্তু পলাতক রয়েছেন, যার কারণে এখন পর্যন্ত কোনো বিষয়গুলো অনুসন্ধান না করে বলতে চাইছে না পুলিশ। আর একজন নিহতের পরিচয় সংখ্যা করা হচ্ছে, তার বাড়ি রানীহাটি, অর্থাৎ যে 2 জন নিহত হয়েছেন তারা সম্ভবত এই এলাকার না, তাদেরকে নিয়ে আসা হয়েছিল এই কাজের, মানে তারা হয়তো এক্সপার্ট ছিল, যার কারণে তাদেরকে এখানে এনে এই কাজগুলো করা হচ্ছিল। এবং ভোররাত্রে যখন তারা এই কাজগুলো করছিল তখনই হঠাৎ বিকট শব্দে যে বিস্ফোরণ ঘটে। এবং এখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ মানুষ যেটি বলছে যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই কিন্তু এ ধরনের কার্যক্রম বা বোমা তৈরির যে সরঞ্জামগুলো ব্যবহার করা হয়, এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। এটাও কিন্তু চাঁপাইনবাবগঞ্জের যে চরবাগডাঙ্গার যে চরাঞ্চল রয়েছে, সেই চরাঞ্চলের যে এলাকাগুলো, এখানে এই বোমাগুলো সাধারণত রাজনৈতিক বা আধিপত্য বিস্তারের কারণেই হচ্ছে। এবং এই বিষয়গুলো নিয়ে পুলিশ কাজ করছিলেন। পুলিশের ডিআইজি শাহজাহান তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল, জানাচ্ছিলেন সেখানকার বিস্তারিত। দর্শক, অন্যদিকে মাদারীপুর সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে 2 পক্ষের সংঘর্ষ হয়েছে, আর এই সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত হয় 3 জন।
শুক্রবার রাতেই উপজেলার নতুন মাদারীপুর এলাকায় টানা 2 ঘন্টা চলে সংঘর্ষ। পুলিশ আর প্রত্যক্ষদর্শীরা জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন আক্তার হাওলাদার ও হাসান মুন্সি গ্রুপের বিরোধ চলছে। গতকাল সন্ধ্যায় উপজেলার চল কুকরাইল জজ কোর্ট এলাকায় আক্তারের পক্ষের খালেক ব্যাপারীর ছেলে রানার ওপরে হামলা করে হাসান মুন্সি পক্ষের সাকিব টুটুল সহ 10 থেকে 15 জন। আর এ সময় রানার ডান হাত ভেঙে যায়। এরই জেরে ধরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় উভয় পক্ষের লোকজন। পরে টর্চ লাইট জ্বালিয়ে ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় যৌথ বাহিনী। মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। গাজীপুরের টঙ্গীতে দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে যুবদল নেতাকর্মীদের ওপরে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। গতরাতে টঙ্গীর 27 এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় দীর্ঘদিন যাবৎ এলাকার বিএনপি কার্যালয়টি ব্যবহার করে আসছিল টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক লস্কর ও তার কর্মী সমর্থকেরা। গতরাতে স্থানীয় বিএনপি নেতা বেলাল তার লোকজন নিয়ে কার্যালয়টি দখল করতে যায়। আর এই সময় ভাঙচুর করা হয় সেখানে থাকা যে সমস্ত আসবাবপত্র সেগুলো। আর আহত হয় লস্করের কয়েকজন কর্মী সমর্থক। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরেই টঙ্গীর পশ্চিম থানার একটি অভিযোগ দায়ের করেন যুবদল নেতা লস্কর। মুন্সিগঞ্জের সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছে। মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, শুক্রবার দুপুরে ধানের শীষ প্রতীকের সমর্থকেরা ফুটবল প্রতীকের সমর্থক জসিম নায়েবের বাড়িতে গিয়ে তাকে গালিগালাজ করে। এক পর্যায়ে বেধড়ক মারধর করলে গুরুতর আহত হয় জসিম ও তার বাবা মাফিক নায়েব। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা 7:30টার দিকে মৃত্যু হয় জসিমের। আর এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে বিএনপি সমর্থন না করায় গাজীপুরের কাপাসিয়া মাদ্রাসার এক প্রিন্সিপালের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত রাত 11:30টার দিকে বিএনপি নেতা তোফাজ্জলের নেতৃত্বে 30 থেকে 40 জন সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে হামলা করে। আর এই সময় পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ করেন তারা। এই ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত সুষ্ঠু তদন্ত আর জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। রাজশাহী বিভাগে প্রথমবার জাতীয় নির্বাচনে আসন জয়ে 2 অঙ্কের ঘর পেরিয়েছে জামায়াত ইসলামী। আর একই সাথে বেড়েছে ভোট প্রাপ্তির হারও। আর বিপরীতে 1991 সালের পর থেকে গ্রহণযোগ্য নির্বাচনগুলোতে এই বিভাগে অন্তত একটি আসন নিশ্চিত করলেও এবার জাতীয় পার্টির অর্জন 0। 8 জেলার 39টি আসনের সিংহভাগ দখলে নেওয়া বিএনপির ভোটের হার বেড়েছে। তবে সবশেষ সরকার গঠনের তুলনায় তারা আসন পেয়েছে কম। আর 2 দলের নেতারাই বলছেন, অঙ্কের হিসাব কষার চেয়ে দীর্ঘ সময় পর নির্বাচনী ময়দানে ফেরাটাই গুরুত্বপূর্ণ। দীর্ঘ 39 বছর পর ফের সংসদে বসতে চলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান। 1986 সালে রাজশাহী 1 আসন থেকেই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বয়স তখন ছিল তার কম, সংসদে থাকতেও পারেননি খুব বেশি সময়। আমরা 10 জন এমপি ছিলাম, আমরা 10 জনই একসাথে পদত্যাগ করলাম। তার পরের দিনই জাতীয় সংসদ ভেঙে গেল। এরপরে এরশাদের পতনটা খুব দ্রুত সম্পন্ন হলো। সেদিনকার এমপি নির্বাচনটা ছিল বলতো স্বৈরাচারকে দেশ থেকে বিদায় করা। এবার পরিণত বয়সের এই বিজয়কে এই অঞ্চলের মানুষের জন্য কাজ করার একটি সুযোগ হিসেবে বিবেচনা করছেন তিনি। বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে জামায়াত ডাবল ডিজিট অতিক্রম করে তাদের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি আসন পেয়েছে রাজশাহী বিভাগে। প্রথমবারের মতো এ অঞ্চলের একটি জেলার সবকটি নির্বাচনী আসনে জিতেছে তারা। আমাদের দেশে আল্লাহর হুকুম চলে না, যদি চলতো তাহলে দেশটা খুবই ভালো হতো। সেই হিসাবে আমাদের প্রথম টার্গেটই হচ্ছে যে আল্লাহর বিধিবিধান মতো আমাদের দেশ, সমাজ, জাতিকে পরিচালনা করার চেষ্টা করা। 1991 থেকে 2008 পর্যন্ত বেশিরভাগ নির্বাচনে একটি না একটি আসন পাওয়া জাতীয় পার্টি এবার আসন শূন্য। অন্যদিকে বিএনপি তাদের আগের সর্বোচ্চ সংখ্যক আসন জয়ের রেকর্ড ছাড়াতে না পারলেও উত্তরের এই বিভাগের 39টি আসনের সিংহভাগই তাদের কবজায়। রাজশাহীর সর্বস্তরের মানুষ আমাদের ধানের শীষকে নির্বাচিত করেছে। আমি আশা করছি যে তাদের যে প্রত্যাশা, ইনশাল্লাহ আমরা সব কিছু আমরা পূরণ করবো আমাদের সরকার।
বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া একসময় এই বিভাগ থেকেই সংসদে গিয়েছেন। এবার প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন তার সন্তান দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টা মনে করেন, ফলাফল বিশ্লেষণের চেয়ে দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়া এখন তাদের প্রধান কাজ। যারা হচ্ছে চাঁদাবাজ, সে যেই হোক না কেন, যারা জনগণের উপরে ইয়ে করবে, সে যেই হোক না কেন, তাকে কঠোর হস্তে দমন করা। এবং গত 17 বছরে এবং 1.5 বছরে যারা বিভিন্ন জায়গায় জমি দখল করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং একটি সুন্দর রাষ্ট্রীয় পর্দা। সংসদে বসার অভিজ্ঞতা রয়েছে এমন মাত্র 8 জন এবার রাজশাহী বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন। বাদবাকি সবাই নতুন, আর এদের 7 জন হারিয়েছেন এমন প্রার্থীদের যারা আবার কোনো না কোনো সময়ে সংসদে বসার অভিজ্ঞতা অর্জন করেছেন। নতুন পুরনো সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে নির্বাচিত এই প্রতিনিধিরা আইন প্রণয়নের পাশাপাশি এ অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখবেন, এমনটি প্রত্যাশা করেন ভোটাররা। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। এবারে নির্বাচনে চুয়াডাঙ্গার 2টি আসনে প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত জয় ছুঁতে পারেনি বিএনপি। 2টি আসনই গেছে জামায়াতের ঘরে। দলের মধ্যে অন্তর্কন্দল, সমন্বয়হীনতা, বিতর্কিত কর্মকাণ্ড, ভাসমান ভোটারদের টানতে না পারাই ধানের শীষের পরাজয়ের কারণ বলছেন নেতাকর্মী ও সচেতন মানুষেরা। সেখানে দাঁড়িপাল্লা নীরবেই ছিনিয়ে এনেছে জয়। নির্বাচনের আগে মাঠে ব্যাপক সরব ছিল বিএনপি, তবে ভোটের ফলাফলে পরাজয় মানতে হয়েছে দলটির। চুয়াডাঙ্গা 1 আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষের ভোটের ব্যবধান 57,000, চুয়াডাঙ্গা 2 আসনে সে ব্যবধান 44,000-এ। এক সময়ের বিএনপির দুর্গ বলা হলেও এবারের ফলাফলে ভোটের মাঠের সমীকরণ বদলেছে। বিএনপির এমন পরাজয়ের কারণ হিসেবে দলের মধ্যে বিভক্তি, সমন্বয়হীনতা, বিতর্কিত কর্মকাণ্ডের পাশাপাশি তরুণ ও নারী ভোটারদের টানতে না পারার ব্যর্থতা সামনে আনছেন নেতাকর্মী ও রাজনীতি সচেতনরা। সেখানে জয়ের কৌশল ধরে এগিয়েছে জামায়াত। যে সমস্ত প্রার্থী নির্বাচিত হয়েছে তারা এই নারী ভোটার এবং তরুণ ভোটারদেরই আকৃষ্ট করতে পেরেছে। কারোর সাথে কারো মত পার্থক্য নেই, সামাজিকতাভাবে সবার সাথে সবার সম্পৃক্ততা আছে এবং সবাই ঐক্যবদ্ধ। বিগত দিনেও বলছে যে আমরা সবাই মিলেমিশে চুয়াডাঙ্গা জেলার সার্বিক উন্নয়ন করব। কিছু দুষ্কৃতী গুটি কয়েকজন মানুষ হয়তো কিছু অপকর্ম কাজ করার কারণে হয়তো বিএনপির থেকে সাধারণ ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছে। দলের নেতারাও মনে করেন ভবিষ্যৎ বিপর্যয় কাটিয়ে উঠতে নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। সব জায়গায় সমন্বয়হীনতা ছিল, যে কারণে ওই ভাসমান ভোট তো তারা ঐক্যবদ্ধ রাজনীতি চাই। আমাদের ভিতরে ঐক্যবদ্ধ রাজনীতি ছিল না। আমাদের তৃণমূলের ভিতরেই পাট আছে, এই পাটের কারণে আজকে আমাদের বিপর্যয়। এ আসন দুটিতে হাত পাখার বাকি 2 প্রার্থী জামানত হারিয়েছেন। রাজনৈতিক কৌশল কিংবা নির্বাচনের সমীকরণ, এই সব কিছু ছাপিয়ে দল মতের ঊর্ধ্বে গিয়ে সবাইকে একসাথে কাজ করার আহ্বান চুয়াডাঙ্গার সাধারণ ভোটারের। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। আহা আজি এ বসন্তে কত পাখি গায়, কত ফুল ফোটে। ঠিক এই মুহূর্তে যেমনটা আমি একেবারে বাসন্তী রঙের পাঞ্জাবি জড়িয়ে আছি। ঋতুরাজ বসন্ত আসলেই মনের মধ্যে এক ধরনের উৎসব ছড়িয়ে পড়ে, রং ছড়িয়ে পড়ে। এই ঋতুরাজ বসন্তের আগমনেই সেজেছে সুনামগঞ্জের তাহিরপুরে গড়ে ওঠা এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগানও। সকাল থেকেই সৌন্দর্যের এক আবাসস্থল বলা যায় বাগান, এবং সেই বাগানকে উপভোগ করতে আসছেন নানা বয়সী মানুষ। বসন্ত বরণে উৎসবের আয়োজন নিয়ে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি আয়োজন করেছে এই উৎসবের। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী সোহানুর রহমান সোহান। সোহান, প্রথমেই আপনাকে জানাচ্ছি বসন্তের শুভেচ্ছা। জানতে চাই আপনার মাধ্যমে আসলে দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং বসন্ত বরণ উৎসব কখন নাগাদ শুরু হবে? ধন্যবাদ। আপনাকে বসন্তের শুভেচ্ছা এবং সেই সাথে আপনার মাধ্যমে সবাইকে বসন্তের শুভেচ্ছা। বসন্ত আসিল সখী কোকিলা ডাকিলারে, এমন সময় প্রাণসখা বিদেশে রহিলারে। যারা বিদেশে আছেন তো আছেনই, কিন্তু যারা দেশে আছেন তারা সবই যেন ছুটে আসছেন সুনামগঞ্জের এই শিমুল বাগানে। কারণ আজকে একাধিক বিশেষ দিন। আজকে বিশ্ব ভালোবাসা দিবস, একই সাথে বসন্ত বরণ। এই 2টি দিবসকে
পালন করতে সুনামগঞ্জ তথা দেশের বিভিন্ন জায়গা থেকে যত মানুষ আছেন সব যেন ছুটে আসছেন এই শিমুল বাগানে। ছোট থেকে বড়, বৃদ্ধ থেকে শিশু সবাই এই শিমুল বাগানে আসছেন। যারা কপতি তারা আসছেন ভালোবাসা দিবসকে উদযাপন করতে, যারা শিশু কিংবা বৃদ্ধ তারা আসছেন বসন্তকে বরণ করতে। তো সবকিছু মিলিয়ে সুনামগঞ্জের এই শিমুল বাগান যেন মানুষে পর্যটকে মুখর হয়ে আছে। এছাড়া এখনো জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং শিল্পকলা একাডেমির পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে সেটি শুরু হওয়ার সাথে সাথে আরো মানুষ এখানে দেখা যাবে। সোনাম রহমান সোহান, আপনার মাধ্যমে সুনামগঞ্জের সবাইকেও বসন্তের উৎসবের শুভেচ্ছা জানিয়ে রাখতে চাই। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।